প্রিয় জব সিকার বন্ধুরা, জব ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে খারুলস বেসিক ম্যাথের সপ্তম এডিশনের কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অম্লান রায়। আজকে আমরা মূলদ ও মূলদ সংখ্যার দ্বিতীয় পার্টের অঙ্ক দেখব। আমরা প্রথম পার্টে 52 নম্বর অঙ্ক পর্যন্ত দেখে ফেলেছিলাম। আজকে আমরা 53 নম্বর অঙ্ক থেকে দেখা শুরু করব। তবে এই ভিডিওটা শুরু করার আগে অবশ্যই অনুরোধ থাকবে আগের ভিডিওটা অবশ্যই দেখে আসার জন্য, কারণ আগের ভিডিওতে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যার বেসিক বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। মূলদ আর অমূলদ সংখ্যা কি এবং কোনগুলো মূলদ আর অমূলদ সংখ্যা সেখানে আলোচনা করা হয়েছিল। তাহলে অবশ্যই আমরা এর আগের ভিডিওটা অর্থাৎ মূলদ ও অমূলদ সংখ্যার পার্ট 1 দেখে আসবেন। তো আমরা 53 নম্বর অঙ্ক থেকে দেখা শুরু করি। 53 নম্বর অঙ্কে বলা হচ্ছে 3 ও 4 এর মধ্যে অমূলদ সংখ্যা কোনটি? আচ্ছা, তো অপশন এ আছে হচ্ছে √5, √10, √17 এবং √20। একটু খেয়াল করেন, বলা হচ্ছে 3 ও 4 এর মধ্যে অমূলদ সংখ্যা, 3 ও 4 এর মাঝের অমূলদ সংখ্যা কোনটা সেটা বের করতে হবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে 3 দশমিক সামথিং আমাকে নিয়ে আসতে হবে। 3 দশমিক সামথিং যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে সেটা হবে 3 এবং 4 এর মাঝের সংখ্যা। এখন দেখেন আমাদের যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে একটা আছে হচ্ছে √5, একটা আছে √10, একটা √17, একটা আছে √20। তো এখন আপনাদের আমি যেটা বোঝাইতে চাচ্ছি এখানে একটু মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করেন যে দেখেন √16 এটা সমান সমান কত? √16 এটা সমান সমান হচ্ছে 4। তাহলে 16কে যদি আমরা রুট করি সেটা আসতেছে হচ্ছে 4। তাহলে 16-র থেকে বড় যে কোনো সংখ্যা যদি আমরা রুট করি সেটা 4-এর থেকে অবশ্যই বড় হবে। অর্থাৎ √17 বা √20 এটা অবশ্যই 4-এর থেকে বড় সংখ্যা আসবে, 4 দশমিক সামথিং আসবে। এই কারণে এটা আসলে 4-এর মধ্যের সংখ্যা, 3 এবং 4-এর মধ্যের সংখ্যা নয়। এই কারণে প্রথমেই এই দুটো আমরা বাদ দিয়ে দিতে পারি। আর √5 এটা যদি আপনি বুঝতে চেষ্টা করেন যে দেখেন √9 এটার রুট কত করলে কত হয়? এটাকে রুট করলে হয় 3। এখন এই 9-এর থেকে যদি কোনো ছোট সংখ্যাকে আমরা রুট করি তাহলে সেই সংখ্যাগুলো 3-এর থেকে ছোট হবে। অর্থাৎ √8 অথবা √7 অথবা যে কোনো সামথিং এটার থেকে ছোট যে কোনো সংখ্যা যদি আমরা করি তাহলে ওটার মান 2 দশমিক সামথিং আসবে, 3-এর থেকে ছোট হবে। এই কারণে √5 এটা আসলে 3-এর থেকে যেহেতু ছোট এই কারণে এটা আসলে বাদ দিয়ে দিতে পারি। তাহলে √10 এর মান কত হবে? √10 এর মান হবে যেহেতু √9 এর মান যেহেতু 3, তাহলে √10 এর মান হবে 3-এর থেকে একটু বড় অর্থাৎ 3 দশমিক সামথিং। এবং যেহেতু 10 একটা পূর্ণবর্গ সংখ্যা নয় এই কারণে এটার যে বর্গমূল এটা একটা অমূলদ সংখ্যা হবে। এবং আমাদের কন্ডিশন অনুসারে শুধুমাত্র এই √10এই 3 এবং 4 এর মাঝখানের সংখ্যা। √10 সমান সমান আসবে হচ্ছে √10 এটা সমান সমান আসবে 3 দশমিক সামথিং, যেটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে √10। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা 54 নম্বর অঙ্কটা দেখি। 54 নম্বর অঙ্কে বলা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? তো অমূলদ সংখ্যা আমরা একটু দেখে ফেলি। ক নম্বরে আছে হচ্ছে 1.1111। তো খেয়াল করেন, আমি গত ভিডিওতে বলেছিলাম যে যখন দশমিকের পরে একটা সংখ্যা বারবার আসতে থাকবে তখন এটাকে বলা হয় পৌনঃপুনিক সংখ্যা। তাহলে এখানে প্রথমে 1.1111 আছে, এটার পরিবর্তে আমরা 1.1 এর উপরে পৌনঃপুনিক লিখতে পারি। তো 1 এর উপরে পৌনঃপুনিক যদি আমরা লিখি তাহলে এটা একটা মূলদ সংখ্যা হয়ে যায়, ঠিক না? আমরা কিন্তু এটা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এরপরেটা আমরা একটু দেখি। খ নম্বরে বলা হচ্ছে 1.10101010 এরকম আছে, 1.101010 এরকম আছে। তাহলে এক্ষেত্রেও দেখেন এই 10 বারবার রিপিট হচ্ছে, এই কারণে 10কে আমরা পৌনঃপুনিক আকারে লিখতে পারি। অর্থাৎ যে জিনিসটাই আসলে দশমিকের পরে বারবার রিপিট হবে সেটাকেই পৌনঃপুনিক লিখতে পারি এবং সেই পৌনঃপুনিক সংখ্যাগুলো অবশ্যই মূলদ সংখ্যা হবে। তাহলে খ নম্বর মূলদ। গ নম্বর যেটা আছে সেটা একটু দেখি। গ নম্বরে বলা হচ্ছে 1.100101010 এরকম ভাবে আসতেছে, অর্থাৎ এটাও একটা পৌনঃপুনিক সংখ্যা। এবং যেহেতু এটা একটা পৌনঃপুনিক সংখ্যা এজন্য এটা একটা মূলদ সংখ্যা। এরপরের যে সংখ্যাটা আছে সেটা একটু দেখি।
ঘ নম্বরে আছে 1.101,001,0001 তাহলে ঘ নম্বরে এটা কিন্তু আসলে পৌনঃপুনিক আসতেছে না 1.10, তারপরে এটা আসতেছে 100, তারপরে আসতেছে 1,000, অর্থাৎ এখানে কিন্তু কোনো একটা বা দুইটা ডিজিট বারবার রিপিট হচ্ছে না। অর্থাৎ এখানে দেখেন প্রথম দুইটা ডিজিট হচ্ছে 10, এখানে প্রথম দুইটা 10 হওয়ার পরে আবার একটা 0 আসছে, যেটা কিন্তু এখানে নাই। আবার যদি ধরি 101, সেটা কিন্তু এখানে মিল নাই। এই কারণে এটা কিন্তু পৌনঃপুনিক সংখ্যা নয়, এবং এই কারণে এই সংখ্যাটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, যেহেতু এটা পৌনঃপুনিক সংখ্যা নয়। এবং এটার পরে যেহেতু ডট ডট আছে, এর মানে হচ্ছে এই সংখ্যাটা সামনে অসীম দূরত্ব পর্যন্ত চলতেছে। তো দশমিকের পরে পৌনঃপুনিক নয় এবং অসীম দূরত্ব পর্যন্ত চলতেছে এরকম সংখ্যাকে আমরা বলবো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে উত্তর হবে ঘ নম্বর। আমরা 55 নম্বর অঙ্কটা দেখি। 55 নম্বর অঙ্কে বলা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। কয়ে যে অপশনটা রয়েছে সেখানে বলা হচ্ছে 0.4 এর উপর পৌনঃপুনিক। 0.4 এর উপর পৌনঃপুনিক, এই পৌনঃপুনিক শব্দটা থাকলেই বা চিহ্নটা থাকলেই আমরা বুঝতে পারি যে এটা একটা মূলদ সংখ্যা, কারণ এই 4 বারবার রিপিট হচ্ছে, এই কারণে এটার উপরে পৌনঃপুনিক দেওয়া হয়েছে। তো পৌনঃপুনিক থাকলেই আমরা সোজা কথা বলে দেবো এটা মূলদ সংখ্যা। এরপরে আছে খ নম্বরে √9। আমরা জানি 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, এই জন্য √9কে যদি আমরা রুট করি তাহলে এটার মান আসে হলো 3, এবং 3 একটা মূলদ সংখ্যা। এরপরে যেটা আছে গ, এখানেও দেখেন 5.6 এর উপর পৌনঃপুনিক 3, 9 এর উপর আবার পৌনঃপুনিক। তাহলে 5.6 এর উপর পৌনঃপুনিক 3 আবার 9 এর উপর পৌনঃপুনিক, এর মানে হচ্ছে 5.639 এভাবে আসতেছে। যেহেতু এটা পৌনঃপুনিক আছে সুতরাং এটাও একটা মূলদ সংখ্যা। ঘ নম্বরে বলা হচ্ছে √27 ডিভাইডেড বাই হচ্ছে 48। একটু খেয়াল করে দেখেন, এটা হুট করে দেখলে অনেক সময় মনে হইতে পারে যে এটা একটা অমূলদ সংখ্যা, কিন্তু আসলে অমূলদ সংখ্যা কিনা একটু আমরা ভেঙে দেখি। 27 ডিভাইডেড বাই হচ্ছে 48। তো এটাকে আমরা কাটাকাটি করতে পারি। কি দিয়ে কাটাকাটি করা যায়? তাহলে 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হবে 3 নং 27 আর 3 দিয়ে 3 ষোলং 48, অর্থাৎ উপরেও 3 দিয়ে ভাগ করছি, নিচেও 3 দিয়ে ভাগ করছি। এখন খেয়াল করে দেখেন যে উপরের যে সংখ্যাটা আসতেছে সেই সংখ্যাটা আসতেছে 9, নিচে আসতেছে হচ্ছে 16। তাহলে 9 এবং 16 দুইটাই হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, দুইটা সংখ্যাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এবং এটাকে যদি আমরা বর্গমূল করে ফেলি তাহলে উপরে আসে হচ্ছে 3 আর নিচে আসে হচ্ছে 4। 3/4 যেহেতু, এটাকে আমরা মূলদ সংখ্যা বলবো। কেন মূলদ সংখ্যা বলবো? কারণ এটা a/b আকারে অথবা হর এবং লব আকারে লেখা গেছে, ভগ্নাংশ আকারে লেখা গেছে, এই কারণে এটাকে মূলদ সংখ্যা বলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক, খ, গ, ঘ কোনোটিই অমূলদ সংখ্যা নয়, সবগুলোই মূলদ সংখ্যা। এই কারণে উত্তর হবে ও নম্বর, অর্থাৎ হচ্ছে কোনোটি নয়, এটি হবে সঠিক উত্তর। আমরা 56 নম্বর অঙ্কটা দেখি। 56 নম্বর অঙ্কে বলা হচ্ছে কোনটি মূলদ সংখ্যা। প্রথমে যেটা লেখা আছে ক নম্বরে বলা আছে হচ্ছে √11। √11 আমরা জানি যে 11 একটা মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা পূর্ণবর্গ হইতে পারে, এটা তো স্বাভাবিকই। তো মৌলিক সংখ্যার যদি আমরা রুট করি বা বর্গমূল করি তাহলে এটা অবশ্যই একটা অমূলদ সংখ্যা হবে। পরে যেটা আছে সেটা একটু দেখি। √6 ডিভাইডেড বাই 3। তো √6 ডিভাইডেড বাই 3 আমরা জানি √6 এটা একটা অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? কারণ 6 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এইটা যেহেতু একটা অমূলদ সংখ্যা, এটাকে যদি আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগও দিই সেটাও আসলে অমূলদ সংখ্যা হয়ে যায়। তাহলে অমূলদ সংখ্যা সবসময় যে অমূলদ সংখ্যা হবে তা না এক্স্যাক্টলি। তো আমরা আসলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এভাবে ভাঙাইতে পারি যে √2 × 3 ডিভাইডেড বাই 3। তাহলে উপরে আসলে থাকে √2 × √3 আর নিচে থাকে শুধুমাত্র 3। আসলে কোনোভাবে কাটাকাটি করা যায় না এবং একটা রুট অবশ্যই থেকে যায়। এই কারণে রুট থেকে যায় বিধায়, মানে পূর্ণ সংখ্যার উপর রুট থেকে যায় এবং পূর্ণ বর্গ সংখ্যা নয় এরকম সংখ্যার উপর রুট থেকে যায়, এই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে অমূলদ সংখ্যা।
এরপরে যেটা আছে সেটা হচ্ছে √8 ডিভাইডেড বাই 7। খেয়াল করি এটা দুইটাতেই উপরে আছে হচ্ছে √8 ডিভাইডেড বাই নিচে আছে 7। দুইটাই আসলে অমূলত, সরি, দুইটার কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা নয়, এবং যেহেতু এটাকে বর্গমূল করা হয়েছে এই কারণে এটা আসলে অমূলত সংখ্যা। তো সর্বশেষ যেটা থাকে √27 ডিভাইডেড বাই √48। দেখেন এই যে এখানে আসলে আমরা করে রাখছি √27 ডিভাইডেড বাই √48। এটাকে যদি আমরা আসলে কাটাকাটি করি বা ভাঙাই তাহলে এইভাবে আমরা ভাঙাইতে পারি। আমি একটু করেই দিই, হ্যাঁ। √27 আর নিচে আছে √48। এটাকে ভাঙাইলে এভাবে ভাঙানো যায়। √3 দিয়ে আমরা কাটাকাটি করছিলাম, এই জন্য 3 দিয়ে 3 নং 27 সেভাবে লেখা যায়। আর এটাকে √3 ইন্টু হচ্ছে 16 লেখা যায়। তো এটাকে আবার লেখা যায় এরকম যে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি √3 ইন্টু হচ্ছে √9 ডিভাইডেড বাই √3 ইন্টু হচ্ছে √16। তো এই √3 কাটা যায়। এখানে √9 কে আমরা যদি বর্গমূল করে ফেলি, এটাকে এই বর্গমূলটা যদি করে ফেলি তাহলে এখানে হয়ে যাবে 3 আর নিচে হয়ে যাবে 4, 3/4। সহজ কথা। তো 3/4 যেহেতু এটা ভগ্নাংশ আকারে লেখা গেছে এই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে ঘন। আমরা 57 নম্বর অঙ্কটা দেখব। 57 নম্বর অঙ্কটায় বলা হচ্ছে মূলদ সংখ্যাটি হলো, এখানে ক নম্বরে দেওয়া আছে কিউবিক রুট অফ 8। কিউবিক রুট অফ 8 এর মানে হচ্ছে 8 এর ঘনমূল। তাহলে আমরা জানি 8 এর ঘনমূল যদি নির্ণয় করি তাহলে হয় 2, অর্থাৎ 2 কে 3 বার গুণ করলে হয় 8। 2 গুণ 2 গুণ 2 যদি আমরা করি তাহলে হয় 8। এই জন্য যেহেতু কিউবিক রুট অফ 8 ইকুয়াল 2, এই কারণে হচ্ছে এটা একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা যেটা পড়ে আসছিলাম, আমরা গত ভিডিওতে যেটা দেখেছিলাম যে পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। সুতরাং উত্তর হবে কোনটা? উত্তর হবে ক নম্বর, কিউবিক রুট অফ 8 এটাই মূলত একটা মূলদ সংখ্যা। আমরা 58 নম্বর অঙ্কটা দেখব। 58 নম্বর অঙ্কে বলা হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা। এখানে আমাদের খেয়াল করতে হবে যে কোনটা মূলদ সংখ্যা সেটা খুঁজে বের করতে হবে। আমরা একটু দেখি। প্রথমে ক নম্বরে আছে √5 গুণ হচ্ছে √18। আসলে যখন আমরা দুইটা সংখ্যার বর্গমূল থাকবে আমরা সহজে এটাকে গুণ করতে পারি এভাবে, 5 গুণ হচ্ছে 18। তাহলে 5×18 হয় হচ্ছে √90। 90 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, আমরা জানি, তাই না? 81 আর তারপরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 100। সুতরাং 90 পূর্ণবর্গ সংখ্যা নয়, এই কারণে এটা একটা অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা খুঁজে বের করতে হবে। 3 আর 16, √3 গুণ √16। খেয়াল করে দেখেন এই 3 তো একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু এই 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে √3 ইন্টু 16, এক্ষেত্রে যেটা হবে সেটা হলো √3 গুণ 16, 3 16 হচ্ছে 48। √48 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, 48 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এই কারণে √48 একটা অমূলদ সংখ্যা। পরের যেটা আছে সেটা হচ্ছে √6 গুণ হচ্ছে √24। √6 গুণ √24, এটাকে যদি আমরা গুণ করে দেই 6 গুণ 24, এটা হয়ে যায় 144। তো আমরা জানি 144 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। 144 পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এটাকে বর্গমূল করলে হবে 12। 12 বারং হয় 144। এই কারণে √6 গুণ √24 এটা একটা মূলদ সংখ্যা। তো এইটা আসলে নির্ণয় করতে জানতে হবে যে কোনটা আসলে পূর্ণবর্গ সংখ্যা, কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এগুলো মোটামুটি অঙ্ক করতে থাকলে আসলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে কোনটা? গ নম্বর। আশা করি এই অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে অঙ্কগুলো রয়েছে মূলদ এবং অমূলদ সংখ্যা, এই অঙ্কগুলো দেখে ফেলবো।